ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের সম্মাননা এবং মর্যাদা প্রদান করেন। সেই সূত্র অনুসারে 64 জেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে 2013 সাল থেকে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়ে আসছে। এই সম্মাননা প্রদান নির্ধারিত কয়েকটি ক্যাটাগরিতে করা হয়ে থাকে। এই ক্যাটাগরিগুলো হলো শিল্প ও সাহিত্য এবং সংস্কৃতি এর সমন্বয় এবং সংগঠন ও সংগঠক পর্যায়ে করা হয়ে থাকে। শিল্প ও সংস্কৃতি পর্যায়ে শিল্পী এবং এই শিল্পী পর্যায়ে সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্র, চারুকলা, যন্ত্রশিল্প, যাত্রা শিল্প, অভিনয়, আবৃত্তি, ফটোগ্রাফি এই বিষয়গুলোর উপর গুণীজনদের আহ্বানের মাধ্যমে গুণীজনরা আবেদন করেন। সেই আবেদন থেকেই একটি জুরি বোর্ড তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠদেরকে নির্বাচিত করেন, বাছাই করেন এবং তাদেরকেই সম্মাননা সেই গুণীজনদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠদেরকেই সম্মানিত করা হয়। আবেদনটির বিষয়ে একটু ব্যাখ্যা দেই। আবেদনটা হলো গুণীজন তাদের তথ্য এবং তথ্যাবলী প্রদান করেন এবং সেই তথ্যাবলীর ভিত্তিতেই তার শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এটি নির্বাচনও না, শ্রেষ্ঠত্বকে মর্যাদা দেওয়া হয়। সংস্কৃতির বিভিন্ন শাখায় সম্মানিত এবং গুণীদেরকে সম্মানিত করা হয় এবং প্রতি বছর 5 জন করে গুণীদের সম্মানিত করা হয়। 2013 সাল থেকে এই পর্যন্ত যারা ইতিমধ্যেই সম্মাননা পেয়ে এসেছেন, সংখ্যায় তারা অনেক। প্রতি বছর 5 জন করে হলে 2023 সাল পর্যন্ত অনেকেই। আমরা আজকে 2024 সালের গুণীদেরকে সম্মানিত করব। 2013 সালে যাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছিল, আমি একটু আপনাদের সামনে সেই নামগুলোকে তুলে ধরতে চাই। কণ্ঠসঙ্গীতে জ্যোৎস্না দেবনাথ, নাট্যকলায় শেখ নজরুল ইসলাম, যন্ত্রসঙ্গীতে দেবপ্রসাদ মিত্র, যাত্রা শিল্পে বেরিঞ্চি মণ্ডল এবং ফটোগ্রাফিতে শওকত আলী খান, উনি মারা গেছেন। 2014 সালে কণ্ঠসঙ্গীতে শেখ আলী আহমেদ, আবৃত্তিতে মোল্লা রবিউল আলম, উনি মারা গেছেন। নাট্যকলায় আবুল হোসেন ফকির, যন্ত্রসঙ্গীতে নিতাই রায় মৃণাল, তিনিও মারা গেছেন। যাত্রা শিল্পী নারায়ণচন্দ্র দেবনাথ। 2015 সালে কণ্ঠসঙ্গীতে মোহাম্মদ আসাদুজ্জামান, নাট্যকলায় নিয়াজ মোহাম্মদ তারিক, আবৃত্তিতে শাহ মোহাম্মদ নজমুল হাসান, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম রুস্তম, তিনিও মারা গেছেন। লোকসঙ্গীতে তিমিরকান্তি সরকার। সুধীমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাটের সম্মানিত সভাপতি জনাব আহমেদ কামরুল হাসান। আমি আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দদের নিয়ে জেলা কালচারাল অফিসার মহোদয়কে মঞ্চে আসার জন্য
অনুরোধ করব, আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আহমেদ কামরুল হাসান, জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট। বিশেষ অতিথি সভাপতি প্রেস ক্লাব মোহাম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি অধ্যাপক বুলবুল কবির, বিশেষ অতিথি অধ্যাপক মোজাফফর হোসেন এবং জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি। জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন শাখার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসবে প্রাপ্তি তুলে দেবেন প্রধান অতিথিকে। প্রধান অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের এবং বাগেরহাটের সম্মানিত জেলা প্রশাসক, এবং করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই করতালি দেন। প্রাপ্তি এরপর আসবে চন্দ্রিকা। তাকেই তুমি তুলে দেবে। অধ্যাপক বুলবুল কবিরকে তুলে দিচ্ছে চন্দ্রিকা। এরপর আসবে অন্বেষা, ঠিক তাকেই। এরপর আসবে জবা তুলে দেবে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানকে। মঞ্চে চলে আসবে জবা। যিনি দাঁড়িয়ে আছেন ঠিক তার হাতে তুলে দেবে। এরপর অথৈশের নদী। এবার অন্বেষা আবার আসবে। অন্বেষা তুলে দেবে আমাদের জেলা কালচারাল অফিসার মহোদয়কে। আপনিও পাবেন একজন। এবার অতিথিদের উত্তরীয় পরিয়ে দেবেন। আজকের অনুষ্ঠানের অতিথিদের উত্তরীয় পরিয়ে দিবেন জেলা কালচারাল অফিসার মহোদয়। প্রথমেই প্রধান অতিথি আহমেদ কামরুল হাসানকে উত্তরীয় পরিয়ে দেবেন। জেলা কালচারাল অফিসার মহোদয় তিনি সবার গলায় এই উত্তরীয়টি তুলে দেবেন। এরপর অধ্যাপক মোজাফফর হোসেন স্যার একটু আপনার গলায় উত্তরীয় এরপর অধ্যাপক বুলবুল কবিরকে উত্তরীয় পরিয়ে দেবেন এবং তারপর উত্তরীয় পরিয়ে দেবেন মোহাম্মদ কামরুজ্জামান, প্রেস ক্লাব বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি। এবার জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আমি পরিয়ে দিচ্ছি। আর ব্যাক সাইডে আসে নাই, ব্যাকে আসেন, ব্যাকে আসেন। সুধী মণ্ডলী, আজকের এই আয়োজনের আদিপান্ত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখবেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। শুভ সন্ধ্যা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় 2013 সাল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পদক দেওয়া শুরু হয়েছে। আসলে জেলা পর্যায়ে এভাবে গুণী ব্যক্তিদের তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না বিধায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি 2013 সাল থেকে জেলার গুণী ব্যক্তিদের যারা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরকে আসলে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বোধহয় বাগেরহাট জেলাতে 13 সাল থেকে এই গত 24 সাল পর্যন্ত প্রতি বছর 5 জন গুণী ব্যক্তিকে পদক দিয়ে আসছি। সব জেলা অদ্যাবধি এই 24 সাল পর্যন্ত দিতে পারেনি। আপনাদের সহযোগিতায় এবং সম্মানিত যারা জুরি বোর্ড ছিলেন তাদের যথাযথ বিচার কার্যে আমরা এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। 2024 সাল যেটা গত হইল, এই গত বছরেরটাই আমরা যে 5 জন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মানানোর জন্য নির্বাচিত করেছি। একটু পরেই তাদের নাম ঘোষণা করা হবে। শিল্প সংস্কৃতি আসলে এই গুণী মানুষগুলা আমরা যারা পদক দিয়েছি 13 সাল থেকে, অনেক গুণী মানুষ, শেখ নজরুল ইসলাম আমাদের মাঝে নেই, বিরিঞ্চি মণ্ডল নেই, বাবু নিতাই রায় মৃণাল অনেক আমাদের মাঝে হারিয়ে গেছে। তাদের আত্মার শান্তি কামনা করছি। জীবদ্দশায় যদি আসলে তার কাজের স্বীকৃতিটুকু না পায়, তার সেই তৃপ্তিটা নিয়ে সে আসলে পৃথিবী থেকে বিদায় হতে তার কষ্টই লাগে। তাই সেই লক্ষ্যে আমরা চেষ্টা করেছি। অনেক গুণী মানুষ আছে, এখনও আমরা তাদেরকে নির্বাচিত করতে পারিনি। বাগেরহাট জেলাতে যে 5 জন গুণী ব্যক্তি, আমি নামটা ঘোষণাই করি। কণ্ঠসঙ্গীতে যার সামগ্রিক অবদান রয়েছে, আর আমি নামটা ঘোষণা করছি না, তাদের জন্য আছে স্যার। কণ্ঠসঙ্গীতে আলী মোজেজ আহমেদ। 12টা ক্যাটাগরি শুধুমাত্র দিতে পারি আমরা প্রতি বছর 5 জনকে, এক এক করে সব শাখাকেই আমরা দিয়ে থাকি। যাত্রাপালায় আব্দুল গনি বড়কন্দাজ, ফটোগ্রাফি মোহাম্মদ আরিফুল ইসলাম, নৃত্যকলা কোহিনুর আক্তার। আমরা শুধু ব্যক্তিকে না, প্রতিষ্ঠানকেও এবং সংগঠককেও দিয়ে থাকি। সেক্ষেত্রে সৃজনশীল সংগঠক বাগেরহাট ফিল্ম সোসাইটিকে এবার নির্বাচিত করেছি। আজকের এই পদক প্রদান অনুষ্ঠানে যিনি মধ্যমণি, বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান স্যার আমাদের মাঝে রয়েছেন। বিশেষ অতিথি হিসাবে আমি যাদেরকে নিয়ে গর্ব করি, এই দীর্ঘদিন আমার এই কাজের সুবাদে যাদেরকে পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি, যিনি পরামর্শ দিয়েছেন বিভিন্ন প্রোগ্রামে, অধ্যাপক মোজাফর হোসেন স্যার, প্রফেসর শেখ বুলবুল কবির আমাদের মাঝে রয়েছেন, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সামনে রয়েছেন ডক্টর জ্ঞানরঞ্জন চক্রবর্তী, আমাদের মুখার্জি রবীন্দ্রনাথ, জ্যোৎস্না দেবনাথ। আমি সবার নাম বললাম না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর একটি কথা হলো, আমি দীর্ঘ 2005 সাল থেকে এই বাগেরহাটে চাকরির সুবাদে, আমার নিজ জেলাও বাগেরহাট, আপনাদের সাথে কাজ করেছি, চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দেওয়ার। ত্রুটি বিচ্যুতি হয়তো হয়েছে আমার কথায়, কাজে, মেধায়, মননে যদি কেউ কষ্টও পেয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি হয়তো আর একদিন বাগেরহাটে আমার কর্মস্থল আছি, আমার পরবর্তী কর্মস্থল রয়েছে খুলনায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, পরবর্তী কর্মস্থলে আমি যেন আমার চাকরির শেষ জীবন পর্যন্ত আমার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারি। এই দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম। শুধু আমরা এবার মঞ্চে যাদের ডাকব, 2024 সালে যাদেরকে সম্মানিত করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে এবং যা মনোনীত হয়েছেন, প্রথমেই আমি
মঞ্চে ডাকছি কণ্ঠসঙ্গীতে যাকে 2024 সালে সম্মাননা প্রদান করা হবে জেলা শিল্পকলা একাডেমি আলী মোজেজ আহমেদ। আলী মোজেজ আহমেদ 1965 সালে 1 জানুয়ারি বাগেরহাটে জন্মগ্রহণ করেন। পিতা মৃত ডাক্তার আলী আশরাফ আহমেদ, মাতা সুফি আহমেদ। এর 4 পুত্র 4 কন্যার মধ্যে মেজ পুত্র আলী মোজেজ আহমেদ। একটু দর্শকের দিকেও মুখ করে দাঁড়ান মোজেজ ভাই। এবং আমরা সম্মানিত ব্যক্তিদের করতালি দিয়ে সম্মানিত করি। ফুলের শুভেচ্ছা দেওয়া হলো, এরপর তার গলায় পরিয়ে দেওয়া হবে উত্তরীয় মেডেল। উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে, এরপর তাকে তুলে দেওয়া হচ্ছে মেডেল এবং সনদপত্র ও একটি রেপ্লিকা। এটি একটি নগদ নয়, চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে, সেইটার রেপ্লিকা 20,000 টাকার একটি প্রতীকী উপহার তাকে তুলে দেওয়া হলো এবং চেকও প্রদান করা হচ্ছে। আলী মোজেজ আহমেদ। এরপর খানজাহান গবেষক, ফটোগ্রাফার ও সাংবাদিক মোহাম্মদ আরিফুল ইসলাম বাগেরহাট জেলা শহরের হরিণখানা এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1974 সালের 16 অক্টোবর জন্মগ্রহণ করেন। বাবা শেখ মতিয়ার রহমান ও মাতা রুমিসা রহমান। 4 ভাই ও 1 বোনের মধ্যে তিনি সবার বড়। স্ত্রী সোনিয়া আক্তার গ্রাজুয়েশন শেষ করে এখন গৃহিণী। 1 পুত্র সন্তান সাদমান সামি আকিনজি। বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে এবছর 6ষ্ঠ শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। আরিফুল ইসলাম 1992 সালে কলেজে পড়াকালীন সময় ফটোগ্রাফির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এরপর গ্রাজুয়েশন পড়ার সময় 35mm ইয়াসিকা নামে একটি ক্যামেরা ক্রয় করে ফটোগ্রাফির কাজ শুরু করেন। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলামকে। আরিফুল ইসলাম খানজাহানের গবেষণা এবং বাংলাদেশের পুরাকীর্তির উপর তার ফটোগ্রাফির কাজ করে আসছে এবং অদ্যাবধি চালিয়ে যাচ্ছে। তিনি একজন প্রথিতযশা সাংবাদিক। খানজাহান গবেষক এবং খানজাহানের উপরে যে লেখালেখি, এই কথাটা খুব জানাতে হবে সবাইকে। ফুলের শুভেচ্ছা দেওয়া হলো, এবার তার গলায় পরিয়ে দিয়ে আছে মেডেল এবং এরপর তাকে চেক প্রদান করা হবে এবং সনদপত্র। বীর খানজাহানের স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলা শহরের অদূরে ফতেপুর গ্রামে 1961 সালের 2 অক্টোবর আব্দুল গনি বরকন্দাজের জন্ম। পিতা মৃত মোবারক আলী বরকন্দাজ, মাতা হাবিবা বেগমের একমাত্র পুত্র। বাল্যকালে নিজ গ্রামে যাত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। সেই থেকে অভিনয়কে ধারণ করে চলতে শুরু করেছেন এবং আজ অবধি তার এই যাত্রা। অভিনয় জীবনে প্রথম বঙ্গশ্রী অপেরায় বিভিন্ন যাত্রাপালায় খল চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করে। পরবর্তীতে তিনি গ্রাম বাংলা অপেরায় যুক্ত হন, সেখানে অগণিত দর্শকের দোয়া, ভালোবাসা ও প্রশংসার অধিকারী হন। 2024 সালে সম্মানিত করা হয়েছে যাত্রাপালায় আব্দুল গনি বরকন্দাজকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি
আব্দুল গনি বরকতকে। গ্রাম বাংলা অপেরার যাত্রা শিল্পী আব্দুল গনি বরকত ফুলের শুভেচ্ছা গ্রহণ করলেন। এরপর উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন জেলা প্রশাসক এবার তাকে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে। চেক তুলে দেওয়া হলো, 20,000 টাকার চেক এবং সনদপত্র প্রদান করা হলো। বাগেরহাট শহরের পৌরসভাধীন বাসাবটি নামক স্থানে 1980 সালের 1 ডিসেম্বর জন্মগ্রহণ করেন কোহিনুর আক্তার। পিতা তাহার আলী মোল্লা, মাতা জাহানারা বেগম। প্রাথমিক শাখায় নৃত্য ও সঙ্গীতে হাতেখড়ি সমীর দেবনাথ ও হাসি দেবনাথের কাছে। পরবর্তীতে ওস্তাদ শরীফুল ইসলামের কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ওস্তাদের কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি খুবই আগ্রহী ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে খুলনা ও যশোর থেকে নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আনিসুল ইসলাম হিরু, জিনাত বরকতুল্লাহ, বেলায়েত হোসেন, মুনমুন আহমেদ, শুক্লা সরকার, সাজু আহমেদ এবং বিভিন্ন গুরুদের কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাগেরহাট, খুলনা, বরিশাল ও ঢাকায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হন। ছোটবেলা থেকেই তিনি জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাটের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন। 2024 সালে নৃত্যকলায় শ্রেষ্ঠত্ব প্রদর্শন করার জন্য, শ্রেষ্ঠত্বের অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়েছে কোহিনুর আক্তারকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি নৃত্যকলায় সম্মাননা প্রাপ্ত কোহিনুর আক্তার। ফুলের শুভেচ্ছা প্রদান করা হলো কোহিনুর আক্তারকে। এরপর তার গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে। তার হাতে চেক তুলে দিচ্ছেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান এবং সনদপত্র তুলে দিচ্ছেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং রেপ্লিকাটা গ্রহণ করবেন সুস্থ চলচ্চিত্র 30 আগস্ট চলচ্চিত্র অনুরাগী আব্দুল্লাহ মনির উদ্যোগে এবং মাহমুদ হাসান, জাকির হোসেন, রাজীব মন্ডল প্রেস, পারভেজ হাসান, শহীদুল্লাহ সুমন, ওয়াহিদ মুরদ মধু প্রমুখের সহযোগিতায় বাগেরহাটে হয় চলচ্চিত্র বিষয়ক সাংস্কৃতিক সংগঠন বাগেরহাট ফিল্ম সোসাইটি। 2024 সালে শ্রেষ্ঠ সৃজনশীল সংগঠন হিসেবে সম্মাননা প্রদান করা হচ্ছে বাগেরহাট ফিল্ম সোসাইটিকে। আমি বাগেরহাট ফিল্ম সোসাইটির আব্দুল্লাহ মনি সহ যারা উপস্থিত রয়েছেন সম্মাননা গ্রহণ করুন। সম্মাননা গ্রহণ করছেন আব্দুল্লাহ মনি সৃজনশীল সংগঠনের। প্রথমেই ফুলের শুভেচ্ছা। মনি ভাই আর একবার দাঁড়াও, অ্যাকশন প্লে। এবার উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক সংগঠন সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন বাগেরহাট ফিল্ম সোসাইটির সংগঠক আব্দুল্লাহ মনির কাছে।
এবং চেক রেপ্লিকা। তার অভিব্যক্তির কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি, বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুজাফফর স্যার, বুলবুল স্যার, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং জেলা কালচারাল অফিসার সহ উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু এইটুকু বলতে চাই যে মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে বিচারকগণ আমাদের বাগেরহাট ফিল্ম সোসাইটিকে সৃজনশীল সংগঠন হিসেবে নির্বাচিত করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এই আজকের এই অর্জনটাকে বাগেরহাট জেলার আমাদের বাগেরহাট ফিল্ম সোসাইটির দর্শকদের জন্য উৎসর্গ করছি। সবাইকে ধন্যবাদ। এবার অনুভূতি জ্ঞাপন করবেন নৃত্যকলায় সম্মানিত কহিরুল আক্তার। আসসালামু আলাইকুম। এই যে আসলে আমার বলার, যারা গুণীজন আছে তাদের সামনে বলার কোনো অনুভূতি আমার নেই, মানে এরকম সাহসই আমার নেই। আর সবাই আমার গুণীজন, আমি ছোটবেলা থেকে বাগেরহাটে মানুষ হয়েছি, সবার দোয়া এবং যারা আমি ক্ষুদ্র একজন মানুষ, যারা আমারে নির্বাচিত করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে তারা নির্বাচন করেছে। যারা গুণীজন, মাননীয় জেলা প্রশাসক সাহেব, তারপরে আমার সব গুণীজন স্যাররা, আমার তাদের সামনে কথা বলার অত বড় সাহস আমার নেই। কিন্তু ছোটবেলা থেকে আমার নাচের প্রতি খুব আগ্রহ ছিল। আমি সামান্য একজন ক্ষুদ্র মানুষ, চেষ্টা করছি মানুষের সেবা দেওয়ার জন্য, কতটুকু পারছি জানি না, সবাই সেটা বলতে পারে। সবাইকে ধন্যবাদ। এবার অনুভূতি জ্ঞাপন করবেন আব্দুল গনি বরকত। আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার অতি শ্রদ্ধেয় সম্মানিত গণ্যমান্য ব্যক্তিগণ এবং আমার সামনে যারা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আদাব। আমি শুরুতেই সর্বপ্রথম সেই মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমার মতন একজন ক্ষুদ্র বান্দাকে এই মর্যাদা সম্পূর্ণ আসনে গ্রহণ করেছেন। এজন্য আমি বলি আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করি বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে যারা আমাকে এই মর্যাদার আসনে বসিয়েছেন, তাদের প্রতি আমি শুকরিয়া আদায় করি এবং ধন্যবাদ জানাই। তো আমি কি বলবো, আমার বর্তমান এখন এই মুহূর্তে বলতে আমি কিছুই পারছি না, কারণ আমি যে এত খুশি যে আমার মতো একটা সাধারণ শিল্পী আজ এই মর্যাদা সম্পূর্ণ আসনে আসতে পেরেছে। এর জন্য আমি আবারও ধন্যবাদ জানাই সবাইকে এবং মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যাদের মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি, তাদের মর্যাদা যেন আল্লাহ পাক অনেকে বৃদ্ধি করে দেয়। তো যেহেতু আমি যাত্রার শিল্পী, সেহেতু আমি একটা যাত্রার সংলাপ দিতে চাই, যদি আপনারা মেহরবানি করে একটু শুনুন। যাত্রাটা হচ্ছে আপনার বইয়ের নাম হচ্ছে আপনার কানা বাদশাহ, আর একটা নাম হচ্ছে শেহজাদি কোহিনূর। তো এই একটা আর একটা হচ্ছে সাদ্দুল দস্যু জারাকা, একসাথে আমি দিব। আপনারা করতালি, মেহরবানি করে একটু করতালি দেবেন, এরপরে আর একটা শুরু করবো। মসনাদ মসনাদ মসনাদ, হ্যাঁ আমি মসনাদ চাই আব্বা, আমি মসনাদ চাই, শুধু হিরোইন এবং আর পাক্কালাদ বলতে নয়, আমি চাই একটা মুহূর্তের জন্য হলেই তাম হিন্দুস্তানি দিহি শাহী মসনাদ আব্বা
আব্বাজান জিন্দেগিতে আমার এক ফোঁটা চোখের পানি পড়নি, তবু তোমার পেয়ারে বেটা গোলাম কাদের তোমার এই কবরস্থানে কাঁদছে। তুমি তার দিলের ব্যথা দিয়ে অতীতি স্মৃতি দিয়ে নেই আব্বাজান, নেই স্মৃতি নেই। আমি চাই বদলা, খুন কা বদলা, খুন আসক বদলা আসক। আব্বাজান তুমি আমাকে হিম্মত দাও, তাকাত দাও। ওই হিন্দুস্তানি মালয় বিশালম যার কাছে যাচ্ছিনা খুলে দেওয়ার জন্য তুমি আমাকে যে মারে দিয়েছিলে, সেই দুশ্মন আমার একটা চোখের আলো ধীরে ধীরে মতো অন্ধকার করে দিয়েছে, থামিয়ে দিয়েছে আমার জিন্দেগি তুফান। আমি চাই তার ধ্বংস, তা যা খুন দুহাতে মেঘে এই দুশ্মনের বুকের ওপর পা দিয়ে আমি শুধু হারাবো আর বাজাবো অট্ট হাসি। দুনিয়ার মানুষ শুধু বলে ইয়া যারা খা, মাফ করো মাফ করো মাফ করো, কিন্তু কই আমাকে তো কেউ কোনোদিন মাফ করেনি। ছোট্ট ছোট্ট একটি কুড়ে ঘরের মধ্যে তার আম্মার গলা জড়িয়ে ধরে শুয়েছিল একটি তরুণ 12 বছরের সন্তান। বাগার প্রচন্ড গরমে ঘুম ভেঙে যেতে দেখে প্রবাল জ্বরে আম্মা তার বেহুশ। সে তখন ছুটে গিয়েছিল ওই হেকিম সাহেবের বাড়ি। দাওয়ায় আনার অর্থ তার কাছে ছিল না, তাই সে দাওয়ায় আনতে পারলো না। তখন জড়িয়ে ধরেছিল ওই হেকিম সাহেবের পা দুখানা। বাগার বাগার ওই হেকিম সাহেব তার পয়জার আলাপারি তাকে ঠক্কর মেরে ঠেলে দিবে বলেছিল, যা আগে রাওয়ার অর্থ নিয়ে আয়, তারপর অন্য কথা। খুন ঝরেছিল সেই বদলছি বাচ্চাটার কপাল থেকে। বাগার সেই খুন কপাল চেপে ধরে প্রতিভাসীর দরজায় দরজায় চিৎকার করেছিল, কিন্তু কারো কানে সেই চিৎকার পৌঁছালো না। অবশেষে ঘরের মধ্যে কবর খুঁড়ে তার মাকে সেই ঘরের মধ্যে কবর দিয়ে সেই কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, আম্মি জান যে অর্থের জন্য আজ তোমাকে বিনা চিকিৎসায় এই দুনিয়ার বুক থেকে সরে যেতে হয়েছে, সেই অর্থ আমি এমন ভাবে উপার্জন করব, দুনিয়ার যত অর্থ আছে সমস্ত অর্থ হলে আমি এই দৌলতের পাহাড়ে ধরে দেব, আর সেই পাহাড়ের চূড়ায় বসে ওই বেসমান বেয়াদ ইনসানকে শুধু প্রজাঘাত আর চমক লাগাবো। আমি আহ্বান জানাচ্ছি অনুমতি জ্ঞাপনের জন্য মোহাম্মদ আরিফুল ইসলাম, ফটোগ্রাফিতে সম্মাননা প্রাপ্ত মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সকলকে। বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্বর্ধনার শুভ সন্ধ্যা। বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অনুষ্ঠানের মধ্যমণি, যিনি অল্প সময় হলেও বাগেরহাটের মানুষের হৃদয়ে জয় করতে পেরেছেন। বাগেরহাটের মানুষ তাকে বিশেষ করে বাগেরহাট প্রেস ক্লাব বা সাংবাদিকরা তাকে গ্রহণ করেছেন খুব আন্তরিকভাবে। আজকের মধ্যমণি জনাব আহমেদ কামরুল হাসান মহোদয়, বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক। মঞ্চে আছেন সর্বজন শ্রদ্ধেয় বাগেরহাটের যিনি শিক্ষাগুরু অধ্যাপক মোজাফফর হোসেন স্যার, অধ্যাপক বুলবুল কবির স্যার, বাগেরহাট জেলা
শিল্পকলা একাডেমির যিনি কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার বাগেরহাটের মানুষ, আমাদের মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং বন্ধুবর বাগেরহাট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, এশিয়ান টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, এবং মঞ্চে উপবিষ্ট গুণীজন সহ সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এখন মঞ্চে যারা গুণীজন আছেন, যে রাষ্ট্রীয় কর্মকর্তা সহ মঞ্চে সম্মানিত অতিথিরা আছেন, তাদের কাছ থেকেই কথা শুনবো। তবে আমি একটু আমার অভিজ্ঞতার কথা বলি, যে যদি এভাবে বলি যে 2000 সালে দেশে ফিরে কুয়েতে ছিলাম অনেকদিন, সেখানে একটা বড় ক্যামেরা কিনেছিলাম মিডলটা। দেশে আসার পরে এই শিল্পকলা একাডেমিতে সেই সব 2000 সালে এখানের বাগেরহাটের জেলা প্রশাসক ছিলেন সৈয়দ মোহাম্মদ নুরুল ইসলাম, ওনার বাড়ি টাঙ্গাইল, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো ওনার একটা অনুষ্ঠানে ছবি তুলে ওনাকে দিতে যেয়ে উনি খুব খুশি হলেন যে আসলে ওই সময় ক্যামেরার তো অভাব ছিল, ক্যামেরা ভালো ছিল, ছবি ভালো হয়েছিল। তখন উনি খুশি হয়ে উনি আমাকে বললেন যে আপনি একটা আলোকচিত্র প্রদর্শনী করেন। তখন আমি বললাম স্যার কোন বিষয়ের উপর করব? তখন তিনি বললেন যে বাগেরহাটের পুরাকীর্তির উপর করেন। তখন থেকেই কিন্তু আমি ফটোগ্রাফির প্রতি আরও আগ্রহ হয়ে কাজ শুরু করা, এবং একটা পর্যায়ে 2001 সালে এই শিল্পকলা একাডেমিতে আমার সঙ্গে সাজ্জাদ ভাই ছিলেন। আমি সারা রাত বসে 4 দিন ব্যাপী এখানে যে প্রদর্শনী হয়েছিল আলোকচিত্রের উপরে, মধ্যযুগে যেসব পুরাকীর্তি, খানজাহানের পুরাকীর্তি বাগেরহাট সহ বিভিন্ন জেলা, সেটার উপর প্রদর্শনী করেছিলাম। এরপরে 2006 সালে জাতীয় জাদুঘরে প্রদর্শনী করেছিলাম, একক আলোকচিত্র প্রদর্শনী। আর আজকে যে অর্জনটা, যে সরকারি যে প্রাপ্তিটুকু, সেটাও এখানের যিনি আছেন জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকেই গ্রহণ করলাম। আসলে একটা আনন্দের দিন, ভালো লাগার দিন। তবে মাঝে 17 সালে নির্বাচিত করলেও সেই সময় যে কোনো কারণে সেখান থেকে বঞ্চিত হয়েছিলাম অনেকেই। কিন্তু সেই যে বঞ্চিত হওয়ার পরে যে সম্মাননাটুকু ফিরিয়ে পেয়েছি, এই জন্য জেলা প্রশাসক মহোদয়, কমিটির যারা ছিলেন, জেলা কালচার অফিসার, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে বাগেরহাট ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি শহর। এখানে আমরা বাগেরহাটের যে ঐতিহ্য, সেটা থেকে আমরা পিছিয়ে গেছি। তো আমি অনুরোধ করব নতুন প্রজন্ম, বাগেরহাটে যারা আছেন, গুণীজন সহ যারা, বাগেরহাটের এই মাটি মানুষকে ভালোবেসে আমরা যে সমৃদ্ধ প্রাচীন আমলের প্রকৃতি, পাল, সেন, মধ্যযুগ, সুলতানি আমল, মুঘল আমল সহ বিভিন্ন প্রকৃতি আছে, সেটার উপর আকৃষ্ট হয়ে আমরা আমাদের যে সভ্যতা সংস্কৃতিকে আমরা আরও সমৃদ্ধ করব, লালন করব, সংরক্ষণ করব। তাহলে এই যে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত যে বাগেরহাট, এটা আরও তার ধারাবাহিকতা বজায় রেখে যথাযথ জায়গায় প্রতিস্থাপিত হবে, এই প্রত্যাশা রাখছি। আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সঙ্গীতে সম্মাননাপ্রাপ্ত আলী মজিজ আহমেদকে। হ্যালো, মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ এবং এই অডিটোরিয়ামে আমার সামনে উপস্থিত অনেক গুণীজন এবং অনেক শ্রোতা এবং দর্শক, সবাইকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে বলা হয়েছে অনুভূতি প্রকাশ করার জন্য। কেমন লাগছে এই সম্মাননা পেয়ে? অনুভূতি আসলে তো একটা বিমূর্ত জিনিস, এটা প্রকাশ করা যায় না ভাষায়, এটা উপলব্ধি করতে হয় অন্তর দিয়ে। তা সেই অনুভূতি আমার কেমন, সেটা আমি নিজেই উপলব্ধি করছি, যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে দেওয়া হয়েছে সেরা কণ্ঠশিল্পী হিসেবে, কিন্তু আমি আমার নিজেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবেই আমি নিজেকে মনে করি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবেই
এই জনপদে বা বাগেরহাটের এই শিল্পাঙ্গনে আমি একটু কাজ করে এলাম। যাও, এই হচ্ছে আমার অনুভূতি। আর এখন যেহেতু আমাদের যাত্রা শিল্পীর যে লোক গনি ভাই, সে যে পারফরমেন্স দেখাইল, আমারও তো কিছু দেখানো লাগে, যেহেতু মানুষ ভাববে যে ইনারে কি হিসেবে পুরস্কার দিল। তা আমি 2 লাইন 4 লাইন মনে আছে, যা সেটাই একটু গাই। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং একটু ধৈর্য ধরে শুনবেন। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া যায়, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সারা দাও। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া যায়, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সারা দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সুর চাই তোমাকেই, আমাকেও তাই চাই, তার আমাদের সব রং মিলে যাক দুনিয়ায়, সাড়া দাও। সুর চাই তোমাকেই, আমাকেও চাই, তার আমাদের সব রং মিলে যাক দুনিয়ায়, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। শুধু দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনকে 2টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বেই রয়েছে সম্মাননা পর্ব এবং দ্বিতীয় পর্বে রয়েছে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এবার অতিথিদের বক্তব্য শুনব। প্রথমেই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানকে আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা জ্ঞাপন করবেন মোহাম্মদ কামরুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মাননা অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপস্থিত আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মহোদয়, মঞ্চে উপস্থিত শিক্ষকদের শিক্ষক দিদি, আমাদের সবার শিক্ষাগুরু অধ্যাপক মুজিবুর হোসেন স্যার, মঞ্চে উপস্থিত অধ্যাপক বুলবুল কবির স্যার, যার কাছ থেকে অনেক কিছুই শিখেছি, তার কিছু কিছু এখন কাজে লাগাচ্ছি, সে বুলবুল স্যার। এবং পেছনে রয়েছেন সম্মানিত অতিথিমণ্ডলী, সামনে রয়েছেন আমাদের আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখার্জি রবীন্দ্রনাথ মহোদয়, জ্ঞান মামা, আমাদের জ্যোৎস্না পিসি, জাসাসের সাধারণ সম্পাদক নারিজ আক্তার লুনা এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই স্মরণ করছি যাদের কারণে আমি এখানে দাঁড়িয়ে 2টি কথা বলার সুযোগ পেয়েছি। জুলাই আগস্টের সেই যে ছাত্র জনতা যারা নিহত হয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি। আমি যদিও শুভেচ্ছা বক্তব্য বলা হয়েছে, তাও 2-1টি কথা বলার যাচ্ছি। আজকে যে সম্মাননা দেওয়া হয়েছেন আরিফুল ইসলামকে, 17 সালে
তাকে জুরি বোর্ড নির্ধারণ করেছিল সম্মাননা দিবেন। আজকে 24 সালে এসে সে সম্মাননা পাচ্ছে। এই কারণে আমি কথাটি বললাম যেন আরিফুল ইসলাম ওই সময়কার যারা জুরি বোর্ডে ছিলেন, যারা সরকার পরিচালনা করেছেন, তাদের মনোভূত ছিলেন না। আরিফুল ইসলাম জামাত বিএনপির লোক ছিলেন, যার জন্য আরিফুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়নি। আলী মোজেজ, উনি আমাদের এই বাগেরহাটে যারা যে সকল সঙ্গীত অঙ্গনে যারা আছেন তাদের অনেক সিনিয়র, অথচ তাকে কিন্তু সম্মাননা দেওয়া হয়নি। আমি বলতে চাই এই কথাটি, মানে এই কথাটি বললাম এই কারণে, এখন থেকে আমরা ওই কাজটি যাতে না করি। যে সম্মান পাওয়ার মতো তাকে যেন আমরা সম্মানিত করি। এই কারণে বলছি, কারণ আরিফুল ইসলামকে যদি 2017 সালে যদি সম্মানিত করা হতো, আলী মোজেজকে যদি আগে যদি সম্মানিত করা হতো, তাহলে আমার মনে হয় যেন আজকে এই 24 সালে এসে আমার এই কথাটি বলা লাগতো না। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে, কারণ যে জুরি বোর্ড, সেই জুরি বোর্ডের একজন সদস্য ছিলাম। আমাকে সেই বোর্ডের একজন সদস্য রেখেছিলেন ওনারা। ওনারকে আমি দেখেছি যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় উনি কিন্তু ভোটের মাধ্যমে এই সিলেকশনটা করেছেন। যার ভোট বেশি যে বেশি ভোট পেয়েছেন তাকে কিন্তু উনি সিলেকশন করেছেন। তার মানে আমি বলবো গণতন্ত্র প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। বিগত দিনে কথা বলার সুযোগ ছিল না, চলার সুযোগ ছিল না, আমরা কেউ কথা বলতে পারতাম না। এখনকার সরকার কথা বলার সুযোগ করে দিয়েছেন, কথা বলতে পারছি, যার জন্য আজকে সে আরিফুল ইসলাম মোজেজ ভাইরা আজকে সম্মাননা পাইল। আর নাহলে তারা কিন্তু সম্মাননা পেত না। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবার শুভেচ্ছা বক্তব্য জ্ঞাপন করবেন আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক বুলবুল কবির। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা। আজকের এই ঐতিহ্যবাহী এসিলা মিলনায়তনে এই ধরনের সম্মাননা অনুষ্ঠান পূর্বে যে কটা হয়েছে, একটা শুধু উপস্থিত হতে পেরেছিলাম, আর কোনোটাই পারিনি। এক এক করে 55 জনের সম্মাননা দেওয়া হয়েছে। এই ছবিগুলিতে দেখলাম যারা এই স্মরণিকাটা পেয়েছেন। তা শুরুতেই যে ছবিটা, সেটা হলো জ্যোৎস্না দেবনাথ, হাত উঁচু করল সে। বাগেরহাটের এসিলা মিলনায়তন, তার সঙ্গে বলতে গেলে সুদূর নাগের বাজারের দিক আর মিঠাপুকুরের আশেপাশে এই দু একটা জায়গায় ঝানঝানানা বাস্তব। আমি 52 সালের থেকে পরের সব জানি, এর আগের তা বসে বলতে পারবো না। আজ ছিল মাঝখানে লাইট হল সিনেমা, ওইখানে ছিল শ্রী হোশিয়ারি। ওখানে যেন মগরিবের পর এশার বিরতি, তারপরেই মনে হতো যেন ওখানে শিল্প সংস্কৃতির কিছু কাজ চলতেছে। আমরা মাঝে মধ্যে আরেকটু বড় হয়ে আমরা ওই পাশে পাশে যে এগুলি শুনতাম। বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আজকে আপনি যে হলে আছেন, এই হল এসিলা মিনাতান মানে অম্বিকাচরণ লাহা, তিনি জমিদার, মোরলগঞ্জের না, জমিদার হিসেবে কলকাতায় ছিলেন। যখন সকাল সন্ধ্যা আইন হয়ে যায়, মোরেল সাহেবরা যখন চলে যান 1849-এ, ওই সময় কিছু জায়গা বিক্রি হয়েছিল, নিলাম হয়েছিল কলকাতায়। উনি সেইখানে নিলামটা কিনেছিলেন এবং কলকাতায় চৌরঙ্গির পরে লাহা স্ট্রিটও আছে। তো তিনি কিন্তু কোনোদিন বাগেরহাট আসেননি, কোনোদিন আসেননি। তো যাই হোক, আমরা মোরেলগঞ্জের ওই কুঠি বাড়ি নিয়ে অনেক কথা বলি, কিন্তু এসিলাকে নিয়ে কথা বলি না। তিনি যে বাগেরহাটের উন্নয়নে অনেক রকম অর্থ দিয়েছেন। বাগেরহাটের অরুণচন্দ্র নাগের শ্বশুর, তিনি হচ্ছে মঞ্চের জন্য তিনি যাত্রাপুর থেকে চাঁদা তুলে নিয়ে আসছিলেন হাটের থেকে। এইরকম অনেক তথ্য
এইভাবে ওই যে উপরে যে ব্যালকনিটা দেখতেছেন, ওখানে ছোটকালে আমরা মাদের সাথে ওইখানে গেছি, মেয়েরা আর কি, লেডিসদের বসার জায়গা স্যার, আর নিচে পুরুষদের, আর হ্যাসাক লাইট ছিল এই সব জায়গায়। তা সেই ঐতিহ্য নিয়ে বাগেরহাট হলেও আমি কিন্তু একজন আক্ষেপ করে অনেক কিছু বলেছেন, গুণীজনদের সম্বর্ধনা বা ইত্যাদি। বাগেরহাটে যে জিনিসটা দেখি, আমাদের উঠতে উঠতে আমরা বেশ দূর উঠি, তারপরে আর খোঁজ থাকে না। এই জিনিসটাকে বায়োলজির ভাষায় বলে প্রোগ্রেসিভ মেটামরফোসিস। ভালো 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 উঠতে হলো, একটা জায়গায় যে দাঁড়ায় যায়, তারপরে ডেট্রোগ্রেসিভ মেটামরফোসিস আমার বায়োলজির ভাষায়, তারপর আর তাকে খুঁজে পাওয়া যায় না। আপনারা খেয়াল করে দেখেন বাগেরহাটের আমরা যে সাংস্কৃতিক অঙ্গন বলি, ওই যে বাউল ভাই বসে আছেন, তিনি বলি এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আসে, কিন্তু আড্ডা বলে একটা জিনিস দরকার, এইটা কিন্তু হয় না। খোকনদা চলে যাওয়ার পরে আর মনে হয় স্যার শিল্পকলার ওই ওনার রুমটায় মুড়ি চানাচুরও খাওয়া হয় না, আর আড্ডাটাও হয় না। আর ওই পাশে একটা আমাদের শুক্লাল বিদ্যাপীঠ, তারপরে আপনার এই জায়গার উপরে রুদ্রনাট্য দল, এই সব জায়গাগুলিতে, আর ওই কোনায় থিয়েটার, এই সব জায়গায় কিন্তু চলতো। আমার এখন এই 1 জানুয়ারিতে আমি 78-এ পড়েছি, 48-এ জন্ম। এখনো আল্লাহর কাছে আমি 132 বছর বাঁচার জন্য তো মোনাজাত করেছি। যদি বেঁচে যায় স্যার অসুবিধা নেই, কারণ আল্লাহর কাছে চাইলে, কামান চাইলে ছোট পিস্তল বুঝিয়ে তো পাওয়া যাবে। এটা আমার অনেকেই জানে স্যার, কারণ আমার আরো অনেক কিছু কাজ করার বাকি। কিন্তু রফিক ভাই একটু আগে যে কথা বলেছেন, কষ্ট পেয়েছি, কারণ আরেক রফিক আসবে এখানে, তাকে আবার সাজায় গোছায় নিতে হবে। জেলা প্রশাসক কাজটি হয়তো একটু ব্যস্ততায় বলে বসেন, আমি তো পরের মিটিংয়ে ব্যস্ত, আপনারা আলোচনা করেন। আগে আমি একটু সব দেখে নিই, 9টা উপজেলা ঘুরে নিই, 3টে পৌরসভা ঘুরে নিই, মংলা বন্দর দেখে নিই, তারপরে ঐতিহ্য স্থানগুলি দেখে নিই। এই করতে করতে দেখা যাবে আবার ওনারও যখন মনে আসবে আমি কিছু উন্নতি করি, তখন দেখা যাবে ওনার বদলি চিঠি এসে গেছে। তাই আমরা হচ্ছে কি স্যার, আপনারা যারাই আছেন আমাদের বড় বড় সংগঠনের, ক্রীড়া সংস্থা, শিল্পকলা, এইসবের সভাপতি, দেখা যায় আপনি যখন চিন্তা করলেন কিছু করব, তারপরে কিন্তু আর আপনি সময় পাচ্ছেন না। আজিজুর রহমান স্যার শেষকালেও রাত্রে বিকেলবেলাতে আমাদেরকে রাত 1টা পর্যন্ত বসাইছেন ডাল ভাত খাওয়ায়। শুধু বাগেরহাটের একটা ডাইরেক্টরি পর্যটনে তাড়াতাড়ি বের করেন, ওই বনি ওই সব আমরা মিলে বসছি, মোটে শেষই হচ্ছে না। আর তবুও উনি কারণ আমি যাওয়ার আগে মানুষ যেন একটা পকেটে নিয়ে যেতে পারে, বড় বই নিতে পারবেন, আমি তো বানাই রেখে যাই। তেমনি ভাবে আপনি যে আজকে জেলা প্রশাসকের বাসভবনে, ওটা কিন্তু জেল সুপারের বাসা ছিল। জেল সুপার মহকুমা প্রশাসক পদাধিকার বলে ওই জেল থানার সুপার, তাই ওই ভবনটাই নিয়ে উঠলেন। আজকে যে স্বাধীনতা উদ্যান, এই স্বাধীনতা উদ্যান ছিল মিউনিসিপাল পার্ক, ওই পিএনজি মিউনিসিপাল পার্ক, পিএনজি পার্ক পাকিস্তান ন্যাশনাল গ্রাউন্ড। পরবর্তীকালে স্যার ওই জায়গায় মুক্তিযোদ্ধা 17ই ডিসেম্বর, বাগেরহাট 16 তারিখে স্বাধীন হয়নি, 17ই ডিসেম্বর আসে, 18 তারিখে ওই জায়গায় পতাকা ওঠে। মীর শাহাবুদ্দিন মাহমুদ ডিসি স্যার বেশ কিছু করতে চাইতেন, তখন ওই থেকে স্বাধীনতা উদ্যান বানানো হয়। আপনারা যারা তরুণ হয়তো একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন বা এসব অনেক কথা শুনবেন, আমাদের অনেক কিছু কিন্তু ছিল, এখন কিন্তু নেই। কেউ আর কিন্তু সেইভাবে সময় আর দিচ্ছেন না। রফিক ভাই বাগেরহাটের ছেলে, একটু আগে যা শুনলাম তাতে আমার বলতে হয়, স্যারের কলমটা দিয়ে আসছি, ওনার যত রকম রিপোর্টিং বাগেরহাটের লোক সংস্কৃতি, বাগেরহাটের এই ব্যাপার যেই পড়ে স্যার একটু লেখেন। লাস্টেও বুঝি উনি আমাকে 3000-এর উপরে শব্দ দিয়ে বাগেরহাট লিখতে বলেছিলেন, তা দিয়েছিলাম, উনি একটু খামও আমারে দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম প্রতি হরফে যেন 1 টাকা করে দেয়া হয়, তো উনি তার বেশি দিছিলেন। তো যাই হোক, আপনারা যারা শুধু এখানে আছেন, নিশ্চয়ই আপনারা কিছুটা ক্রিম, গোল যখন টানে তখন মাখন কিন্তু ভাসে ওঠে, ক্রিমস অলওয়েজ গোজ আপ। নাহলে আপনারাও যেমন আসতেন না, আমিও এরকম একটা ডাক পেতাম না। হয়তো কিছু করেছি যে কারণে আপনাদের মাঝে সাহস করে দুটো কথা বলতে পারেছি। স্কাউটিংয়ে 58 সালে শুরু করেছিলাম, আর বঙ্গভবন থেকে সর্বোচ্চ পদকটা যখন গলায় দিলাম, জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, তখন মনে হলো আমার একটা পরিপূর্ণতা আসলো। এই যে বরকন্দার যে বুলি দিল,
এই মঞ্চে ওই রকম একটা আসছে, ওটা কি বলে, একদম দূত আসছে, দিকে রাজা পাইচারি করতেছে, খুবই দুশ্চিন্তা। তখন দূত যখন তাকে বলল তার রাজার কথা, তিনি তখন দেখলেন তুমি দূত পেয়ে যাও। তখন দূত বলতেছে তোমার সাথে আমার দেখা হবে মধুপুরের রাজপ্রাসাদে নয়, সবর ক্ষেত্রে। এরকম ডায়লগ এইখানে স্যার কত শুনেছি। সেই মান্নান চৌধুরী নাই, তারাপদবাবু নাই, ভূপেশ বাবু নাই, আর কি দাদা বলেন না কেন, আমাদের সেই গোরাই মিয়া নাই, কত সে নাই স্যার। এরা এই বাগেরহাটের এইখানে স্যার পূর্ণিমা সম্মেলন করতেন, প্রতি পূর্ণিমায় এখানে অনুষ্ঠান হতো। আজকে বাগেরহাটে 31টা সাংস্কৃতিক সংগঠন হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু অন্তত মান্থলি একটা তো উপস্থাপন করতে পারেন, তা করেন না। আমি শেষ করে দিচ্ছি। তো আপনাদেরকে এই বলবো যে মানুষ যখন জন্ম নেয় তখন কি জ্ঞান নিয়ে জন্মায়? বলেন বলেন না কেউ। একটা মা শিশু যখন জন্মলাভ করে সে কি জ্ঞান নিয়ে জন্মায়? জ্যোৎস্নার ভুল হয়ে গেল, সে অবশ্যই জ্ঞান নিয়ে জন্মায়। সে ক্ষুধা বলে চিৎকার করে কাঁদতেছে, প্রচ্ছাবে বিছানা ভিজে গেলে সে কিন্তু কান্নাকাটি করতেছে, পিঁপড়ে কামড় দিলে সে কিন্তু রেসপন্স করছে, আস্তে আস্তে চারিদিক দেখতেছে। এই করতে করতে ওই শিশু বড় হয়ে যদি একটা লাঙ্গল নিয়ে গরু পালতেও যায়, তাও কিন্তু সোনার ফসল সে তুলে দেবে, স্কুলে যায়নি কিন্তু। তারপরে একজন কামার, তার ছেলে কিন্তু ওই লাঙ্গল হাতুড়ি মাথাতি কথা দিয়ে দাও কুড়াল তৈরি করতেছে, তাহলে সে কিন্তু কর্মে চলে আসলো। কিন্তু ওই বাচ্চার যদি সত্যিকারের শিক্ষার দরকার হয় তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই কিন্তু শিক্ষা শুরু হলো। জ্ঞান কিন্তু আগে, ধীরে ধীরে বিজ্ঞান হলো, জ্ঞান বিজ্ঞান মিলে তার ভিতরে কিন্তু তৈরি হবে যা, তার সঙ্গে লাগবে প্রশিক্ষণ। আপনারা অনেক শিক্ষক আছেন, প্রশিক্ষক দিচ্ছেন, সেই শিক্ষক দেখেন তাও সংখ্যা কমে গেছে। এরপরে আমি শেষ করে দেবো এই জায়গায়, এই জ্ঞান বিজ্ঞান প্রশিক্ষণ তিনটে জিনিস যেই মেলবে তখন হবে সংস্কৃতি, ইংরাজি থেকে কালচার। এইরকম কালচার মানুষটা যখন এক জায়গায় আসবে, সেই সংস্কৃতিটা তখন ওই যে লোক সংস্কৃতি বলি বা অন্য কিছু। এরপরে কি হবে? সপ্তম স্তরে এসে সে হবে সভ্য। এই সভ্য লোকের যখন উপস্থিতি হবে তখন অনুষ্ঠান সুন্দর হবে। আমি এখন চারিদিকে তাকাই, সেই উপস্থিতি দেখতে পাই না। তার জন্যে আমাদের এত বড় একটা বিপ্লবের পরেও আমরা সুসংগত হতে পারিনি, যে কারণে আমরা অমুকে দাও আমাকে দাও এই চলছে। আশা করি বাগেরহাট জেলা প্রশাসক মহোদয় কেমন ভালো লাগবে তা না, ব্রিটিশ আমলের বাগেরহাট, অনেক আগের বাগেরহাট, কিন্তু যে বাগেরহাটকে নিয়ে আমরা গর্ব করতাম সেসব না। একখান স্যার ছোট একখান রুমাল, সেইটা ভূপেশ বাবু আনতে দিচ্ছে, তাকে একটা লোককে, দর্জিকে, তিনি আছেন রেল সালতলায় বসে, স্যার লিখতেছেন তিনি চিঠি, চিঠিতে লিখতেছেন এত, দর্জির নাম হাই, এটাই আপনি বলবেন যে বাগেরহাটের সংস্কৃতিকে এতক্ষণে বোধ হয় আসিয়াছ ভাই, পকেটে রুমাল মোর একটিও নাই, ইহাকে তোমার কাছে পাঠাইনু তাই, রুমালটি এর কাছে দিয়ে দিও ভাই, রুমালটি হয় যেন ডিসেন্ট ও নাইস, ইতি কল্যাণ কামী শ্রী ভূপেশ চন্দ্র হাইস। ধন্যবাদ। এবার শুভেচ্ছা জ্ঞাপন করবেন অধ্যাপক মুজাফফর হোসেন। একটা মাইক সামনে থেকে, একটা হ্যান্ড মাইক ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট কর্তৃক আয়োজিত আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাটের, আমি বলবো নবাগত মান্যবর জেলা প্রশাসক মহোদয়। আর যাদের দিকে তাকিয়ে কথা বলছি আমি, একমাত্র আমার জ্ঞানদা ছাড়া, জ্ঞানরাম চক্রবর্তী ছাড়া আর কোথায় এখানে সবাই আমার ছাত্রছাত্রী হবে, এটা আমার একটা অহংকার, আমার একটা গর্ব বলে আমি মনে করি। আর যারা বাগেরহাটকে আলোকিত করেছে বিভিন্ন অঙ্গনে, শিল্প সাহিত্য সংস্কৃতি সকল অঙ্গনে যাদের পদচারণা, তারা বেশিরভাগই আমার ছাত্র, এটা আমার একটা অহংকার, আমি আমার গর্ব বলে মনে করি।
সম্মাননা পেলে উৎফুল্ল হয় মনটা, এটা আমি কিছুটা অনুভব করেছি। কারণ এককালে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসাবে তখনকার রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সাহেবের কাছ থেকে স্বর্ণপদক পেয়েছিলাম। এটা আমি বলি না কোথাও, আমার আছে সব কিছুই ডকুমেন্টস। কিন্তু আমি মনে করি যে দূর দেশে আমাকে কেউ চেনে না, আমাকে কেউ জানে না, সেখানে আমি কতটুকু উৎফুল্ল হয়েছি, কতটুকু আনন্দিত হয়েছি, এটা আমার জানার কথা নয়। আমি আমার স্বদেশের মাটিতে এই বাগেরহাটের অঙ্গনে যাদের সামনে আমি সম্মানিত হচ্ছি, সেটা আমার কাছে মহান অতি বেশি পাওনা, আমার গর্বের বিষয়। বাগেরহাট, আমরা শৈশবে, আমার বয়স প্রায় 88 বছরের কাছাকাছি গেছে, 90 এখনো হয়নি। মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয়, তার যে বয়স আর আমার বয়সের মধ্যে ব্যবধান হচ্ছে মাত্র 3 দিনের, কারণ তার বয়সকে ঘোষণা করা হয়েছিল একদিন। উনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তাহলে হয়তো আমার সহপাঠী হয়ে যেতেন, কিন্তু সৌভাগ্য আমার সেটা হয়নি আমি মনে করি। যাই হোক, আজকে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে বাগেরহাটে যে সমস্ত গুণী ব্যক্তিবর্গকে আমার স্নেহবান ছাত্ররা দেখতে পাচ্ছি, তাদের মুখ আমার সামনে ভাসছে, তারা আমার বলবো আমি আমার অহংকারে, আমার গর্বের বিষয়। আজকে আমাদের এই বাগেরহাটে আমার স্নেহভাজন ছাত্র বুলবুল কবির বলে গেছে, সে দু একটা হয়তো মিস করেছে নাকি, এই বাগেরহাটে আরএসএ নাইজেন কোম্পানির স্টিমার চলতো, ওই বরিশাল থেকে বাগেরহাটে আসতো স্টিমার। এই বাগেরহাটে রেল চলতো রূপসা থেকে বাগেরহাট পর্যন্ত। এই বাগেরহাটে টেক্সটাইল মিল ছিল, এই বাগেরহাটে সুরকির কল ছিল, অনেক কিছু ছিল আমাদের ঐতিহ্যে। অনেকগুলো টেক্সটাইল গেঞ্জির কল যাকে আমরা বলি, গেঞ্জি তৈরি হয়, এরকমের আমাদের বাগেরহাটে এগুলো হয়েছে এককালে। এখন আমরা অনেক কিছু হারিয়ে গেছি, যাকে এগুলো আমাদের মান্যবর প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো দাবি নয়, এগুলো দাবি থাকবে আমাদের তারই প্রচেষ্টা এবং আমাদের যে সমস্ত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আমরা দাবি রাখবো, জোরালো দাবি রাখবো যে বাগেরহাটের এই সমস্ত অভাবগুলো তারা পূরণ করে দেয়। যাই হোক, আজকে এই শিল্প সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত ব্যক্তিবর্গ, যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা এখানে পারফর্ম করেছে এবং তারা সম্মাননা পেয়েছে, তারা আমারও ব্যক্তিগতভাবে অহংকারের বিষয়, তাদের নিয়ে আমি গর্ব করি। তাদের কর্মক্ষেত্র আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, বাগেরহাটের মুখ আরও সমৃদ্ধ করুক। কারণ আমরা এককালে খানজাহানের গর্বে আমরা গর্বিত ছিলাম, এখনও আমরা খানজাহানকে নিয়ে গর্ব করি যে মহান আউলিয়া আমাদের এই বাগেরহাটে এসে তিনি সেটেল করেছিলেন, তিনি অবস্থান বেড়ে নিয়েছিলেন। আমরা তার গর্বে আমরা গর্বিত। এখনও ইতিহাস তাই বলে যে কোন দেশ থেকে তিনি আমাদের মাঝে এসেছিলেন এবং কী কী কীর্তিকলাপ তিনি গেছেন, তা চিরকাল বাগেরহাটে এই আর্কিওলজি ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের সমৃদ্ধ করে রাখছে। সবাইকে আমি আমার ধন্যবাদ জানাবো। বেশিক্ষণ আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ সবাইকে। আজকের এই আয়োজনের প্রধান অতিথি এশার আজান চলছে, আমরা এর পরপরই যার কাছ থেকে কথা শুনবো তিনি বাগেরহাটের মান্যবর জেলা প্রশাসক এবং সভাপতি জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট জনাব আহমেদ কামরুল হাসান। আজানের পরপরই আমরা তার কাছ থেকে কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় মুজাফর স্যার, উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় বুলবুল স্যার, উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের লোক যিনি চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, আমাদের জেলা কালচারাল অফিসার মহোদয়, উপস্থিত রয়েছেন মঞ্চে আজকে যারা সম্মাননা পেলেন সেই গুণী 4 জন ব্যক্তিত্ব, পাশাপাশি একটি সংগঠনের যিনি প্রতিনিধিত্ব করছেন উনি 5 জন, এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে সবাই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে শিল্প সাহিত্য বিষয়ে আমার, যদিও আমি প্রশাসনে কাজ করি, এই কাজগুলো নিয়ে আমাদের বিভিন্ন সময় কাজ করতে হয়েছে।
তো আজকে এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। ছোটবেলায় আমরা একটা লাইন শিখেছিলাম যখন স্কুলে পড়তাম, যে দেশে গুণীর সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন। তো এখানে আমার খুব ভালো লাগছে যে আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় যেটা বলেছেন, যে আমরা চেষ্টা করেছিলাম যে এখানে যেহেতু আমরা একটা শিল্প সাহিত্যিক নিচে, তাদের তো কোনো দল নাই, তাদের কোনো মত নাই, তারা শিল্পী, তারা গুণীজন, এটাই তাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা সেইভাবেই চেষ্টা করেছি কাজ করতে, এবং আজকে আমি সেখানে বুঝতে পারলাম যে আমাদের সেই আজকে যে সম্মাননা যাদেরকে আমরা নির্বাচিত করতে পেরেছি, বোধহয় আমরা ভালোভাবেই করতে পেরেছি এবং আমি যথাযথভাবে করতে পেরেছি। এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যারা ছিলেন, আমার যারা সম্মানিত নির্বাচক মণ্ডলীতে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরা যারা গুণীজন রয়েছেন তাদের প্রতি আবারও আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সম্মাননার জন্য আমরা নিজেরাই গর্ব অনুভব করতে যে তাদেরকে আমরা সম্মাননা দিতে পেরেছি, এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা সবার জন্য একটা জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবো। ধন্যবাদ। এখন আমরা জেনেছি যে আমার স্যার, পুরনো স্যাররা যারা এখনো বলেছেন, মুজাফর স্যার বলেছেন, বুলবুল স্যার যেটা বলেছেন, এবং আপনারা যারা আলোচনা করেছেন, যে বাগেরহাটের কিন্তু একটা ঐতিহ্য ছিল এবং সেই ঐতিহ্যকে ধরে তুলতে হবে। এবং আমরা যেটা দেখেছি, যেখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, প্রেস ক্লাবের সভাপতি মহোদয় আছেন, আমি সবসময় একটা জিনিস বলি যে বাগেরহাট বাংলাদেশের 64 ভাগের এক অংশ, এবং এই অংশকে আমি যখন রিপ্রেজেন্ট করতে যাই, কারণ সামনে আগামী 1 মাস পরে জেলা প্রশাসক সম্মেলন, যদি আমি ওই পর্যন্ত থাকি, আজকে আমার 124তম দিন, ফলে যদি আমার সামনে আরো 1 মাস আছে আর সেই দিনগুলো যদি থাকে, আমি যদি সেখানে যাই, অবশ্যই আমি এইসবগুলো কিন্তু তুলবো। এখন এক্ষেত্রে আমার যেটা বলা সেটা হচ্ছে যে আমি সবসময় পজিটিভ দিকটাকে অ্যাকসেপ্ট করি। আমি সবসময় যেটা বলি যে একটা মানুষ যখন আপনি একটা জিনিস দেখবেন, ওই ছোটবেলার যে সেই পুরোনো কথা, একটা গ্লাসে ভর্তি না খালি, এখন আমাদের চেষ্টা করতে হবে পজিটিভ দিকটাকে তুলে আনা। কারণ আমি যেহেতু ঢাকা শহরের মানুষ, ছোটবেলা থেকে একদম জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত সবসময় আমি ঢাকায় থেকেছি, ফলে শিল্প সাহিত্য এই সংস্কৃতিগুলো কিন্তু একটা সময় যখন ছিল, আমরা দেখতাম যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা আসছে, লেখাপড়ায় বিভিন্ন অঞ্চল থেকে আসছে, এবং ইভেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতো। কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা দেখবেন যে আসলে যত বেশি আমরা ভাবছি যে ডিজিটাল প্রযুক্তি আমরা হাতে পেয়েছি, আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা দিয়ে কিন্তু আপনি এখন বসে পৃথিবীর যে কোনো শিল্পীর গান শুনতে পারছেন, পৃথিবীর যে কোনো খেলা আপনি দেখতে পাচ্ছেন। ফলে শিল্প সাহিত্যিকদের দিক দিয়ে এটা যেমন একদিকে চ্যালেঞ্জিং, আবার আরেকদিকে সুযোগও তৈরি করছে, যার প্রকৃত শিক্ষার আগ্রহ আছে। যেমন একজন শিল্পী কিন্তু চাইলেই এখন যে কোনো সুরের নোট বলেন, যে কোনো কবিতা বলেন, ওই জিনিসটা দেখে চর্চা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে জোর দিতে হবে যে শিল্প সাহিত্যিক যারা আছেন এখানে, তারা, এবং এখানে বুলবুল স্যার আমার সাথে বলছিলেন যে আমাদের যারা সিনিয়র স্যার আছেন, স্যার 132 বছর না, আমি দোয়া করি স্যার আল্লাহ তাকে 232 বছর বাঁচিয়ে রাখুন, কারণ ওনারা যদি থাকেন তাহলে কিন্তু আমাদেরই লাভ। স্যাররা যতদিন থাকবে, মুজাফর স্যার আমি জানি না কতদিন চাই, আল্লাহ তুমি স্যারকে 233 বছর বাঁচিয়ে রাখো। আমরা চাই যে স্যার আপনারা থাকেন, আমরা আপনাদের কাছ থেকে অনেক শিখতে চাই। অর্থাৎ এই যে সাহিত্য শিল্প বা এই গুণীজনের যে চর্চাটা, এটাকে বজায় রাখতে হবে। পাশাপাশি আমরা যেহেতু সরকারি চাকরি করি, একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা আশা করি, কারণ রফিক সাহেব ছিলেন, ফলে আমি শিল্প সাহিত্য নিয়ে আমার কোনোদিন চিন্তা করতে পারি না। উনি সবসময়, আমি যোগদান করার পর থেকে যে কোনো ইস্যুতে উনি সবসময় পজিটিভ ছিলেন, সবসময় ছিলেন। এবং আমি আবার বিশ্বাস করি যে উনি যদি খুলনায় যান, একটু বড় জেলায়, উনি আরো বড় পরিসরে কাজ করতে পারবেন। আমরা তার জন্য দোয়া করি যে উনি গত 20 বছর এখানে কাজ করে গেছেন, সামনের দিনে উনি আরো বড় হন। তবে আমরা জানবো যে আমাদের যেহেতু রফিক সাহেব ছিলেন, যদি যে কোনো প্রয়োজন হয়, নতুন যিনি আসবেন তার যে সহযোগিতা লাগে, প্রয়োজনে আপনার কাছ থেকে আমরা সহযোগিতা নেব। আর আজকের এই শিল্পীদের সম্মাননার মধ্য দিয়ে আমরা এইটুকু বলতে চাই, প্রেস ক্লাবের সভাপতির সাথে একমত পোষণ করে, যে আমাদের শিল্পীদের কোনো দল নাই, শিল্পীদের কোনো মত নাই, তারা শিল্পী, তারা প্রতিভাবান। এবং এবছর যারা হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, সামনের বছর আমরা আরো নতুন যারা আসবো তাদেরকে যদি আমরা সম্মান দিতে পারি, আমরা আশা করব যে এই শিল্প সাহিত্যের যে চর্চা, বাগেরহাটের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য বজায় থাকবে, এবং সব ক্ষেত্রের মতো শিল্প সাহিত্যে বাগেরহাট এগিয়ে যাবে। পরিশেষে এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাদের সবাইকে আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে এই ধরনের যেগুলো প্রয়াসে আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য অপরন্ত কামনা। আসসালামু আলাইকুম।